কিন্তু এখানে টাইম উল্লেখ করে দিতে হয়। যদি বলা হয় এখন দুপুর 2টা বাজে, নাও ইট ইজ 2 PM, পিএম হচ্ছে দুপুর 12টার ওই পাশে গেলে 2 PM ব্যবহার করব, হ্যাঁ। আর যখন, মনে রাখবেন যে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত হচ্ছে পিএম, আর আহ, রাত 12টার পর থেকে দুপুর 11টা 59 পর্যন্ত, অর্থাৎ সকাল 12টা পর্যন্ত হচ্ছে AM। এই দুইটা জিনিস মনে রাখবেন। অর্থাৎ দুপুর 12টার পর থেকে পিএম শুরু হয়, রাত 12টা পর্যন্ত থাকে। যেমন এখন দেখবেন ঘড়িতে AM লেখা। যাই হোক, আমরা গতকাল রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে পড়েছিলাম, সাথে স্পোকেন রুল ছিল। আজকেও আমরা দেখছি যে আমরা আজকে একটু রাইট ফর্ম অফ ভার্ব থাকবে, কিন্তু আমরা প্রথমে একটু অ্যাডভার্বটা নিয়ে কথা বলবো। কারণ দেখেন এই যে জায়গাটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাফার্মেটিভ অর নেগেটিভ অ্যাডভার্ব, এগুলো কোথায় কাজে লাগে? বাক্য যখন ছোট বাক্য থেকে বড় বাক্য তৈরি করি, তখন এই অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার হয়, কিন্তু আমরা সেইটা অনেক সময় খুব সমস্যায় পড়ে যাই যে কিভাবে বাক্য বড় করব। হ্যাঁ, সেই বিষয়গুলো আমি এখন ক্লাসে দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে এই বাক্যগুলো কিন্তু আমাদের শুধু শিখলে হবে না, এইগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে হবে। যখনই ব্যবহার করা হবে, তখনই কিন্তু আমাদের শেখাটা পারফেক্ট ভাবে শেখা হবে। আই ইট রাইস, আমি ভাত খাই, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা গঠন প্রণালী, এইটা দিয়ে অনেক বাক্য করতে হবে। 7টা টেন্স বলেছিলাম, 12টা টেন্স আমাদের ওইভাবে লাগবে না। আমরা শিখে রাখবো 12টাই, কিন্তু আমাদের বেশি কাজে লাগবে, খুব বেশি কাজে লাগবে কয়টা? 7টা, মনে রাখবেন। অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ কাকে বলে? অ্যাডভার্ব কত প্রকার ও কি কি? অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব একটি পার্টস অফ স্পিচ যা একটি ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য একটি অ্যাডভার্বকে বর্ণনা করে। এটি কখন, কোথায়, কিভাবে, কি উপায় এবং কি পরিমাণে এই প্রশ্নগুলোর উত্তর দেয়। দেখেন কি বলেছে, খুব ভালোভাবে লক্ষ্য করি। অ্যাডভার্ব কাকে বলে? মূলত অ্যাডভার্বের বাংলাটা কি মনে আছে? অ্যাডভার্বের বাংলাটা মনে রাখবেন, ক্রিয়া বিশেষণ। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া বা কাজ, আর অ্যাডভার্ব মানে কি বলেছি? ক্রিয়া বিশেষণ, মনে রাখবেন। অ্যাডভার্ব একটি পার্টস অফ স্পিচ যা একটি ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য একটি অ্যাডভার্বকে মডিফাই করে বা বর্ণনা করে। সহজ ভাষায় বলি, বর্ণনা করে। অ্যাডভার্ব একটি পার্টস অফ স্পিচ যা একটি ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য একটি অ্যাডভার্বকে বর্ণনা করে। এটি কখন, কোথায়, কিভাবে, কি উপায়ে এবং কি পরিমাণে এই প্রশ্নগুলোর উত্তর দেয়। কোথায় কাজটা হয়, কিভাবে হয়, কেন হয়, কি পরিমাণে হয়, এই প্রশ্নগুলোর উত্তর দেয় হচ্ছে অ্যাডভার্ব। মনে রাখি একটু। ইংলিশে দেখেন সংজ্ঞাটা আমাদের জানতে হবে। ইংলিশের সংজ্ঞাটা একটু পড়েন তো মিম আপু। দেখি এখানে কি পড়ছেন। অ্যাডভার্ব, অ্যান অ্যাডভার্ব ইজ আ ওয়ার্ড। ইয়াসিন ভাইয়া পড়েন। অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড। What is a word that describes এ ভার্ব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু ঠিক করে নেন। a হ্যাঁ। হুম। manner, place, time, frequency, etc. It answer question like when অনেক আগে সেটা চলে গেছে, যখনই বলবো সাথে সাথে আনমিউট করবেন, হ্যাঁ। তাহলে এখন ইয়াসিন ভাই পড়ছে, শুনেন, হ্যাঁ, তারপর বলেন। ইট আনসার্স। answer question like when, where, how, তারপর in what way, away, and through what action. এক্সটেনশন, এটা হচ্ছে এক্সটেন্ট, মানে হচ্ছে এক্সটেনশন, হ্যাঁ। এর মিনিংটা কি করে করে পড়তে পারবেন? দেখেন আমি বলছিলাম কি গত ক্লাসে, যে যে কোনো ইংরেজি একটা সেন্টেন্স পড়ে ওই ইংরেজি সেন্টেন্সের বাংলা অর্থ আমাদেরকে করা শিখতে হবে, তবেই কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি ভালোভাবে কভার করতে পারবেন। কি বলছে? অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড, অ্যাডভার্ব একটা ওয়ার্ড দ্যাট ডিসক্রাইবস আ ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। অ্যাডভার্বস মেইনলি মডিফাই ম্যানার, প্লেস, টাইম, ফ্রিকোয়েন্সি, ইটিসি। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কতবার, বারংবারতা যেটাকে বলা হয়। অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড, অ্যাডভার্ব একটা শব্দ, দ্যাট ডিসক্রাইবস যেটা বর্ণনা করে, এ ভার্ব একটা ক্রিয়াকে, অ্যাজেক্টিভ অর্থাৎ বিশেষণকে, অর অ্যানাদার অ্যাডভার্ব অন্য কোনো একটা অ্যাডভার্বকে মডিফাই করে। অ্যাডভার্বস মেইনলি মডিফাই ম্যানার
এটা ম্যানার মানে হচ্ছে কোনো কাজের ধরন। এই যে দেখেন বলেছি, এই যে কাজটি দেখেন, এই যে এটি কখন, এই শব্দগুলো একটু মনে রাখবো আমরা কষ্ট করে। বলা হচ্ছে কোনো কাজ কখন হয়, কোথায় হয়, কিভাবে হয়, কি উপায় হয়, এবং কি পরিমাণে হয়, এইগুলার উত্তর যে দেয় সে হচ্ছে অ্যাডভার্ব। আমি যদি বলি, মনে করেন বললাম যে রাকিব ধীরে হাঁটে। ভালো করে লক্ষ্য করেন, এখানে একটা বাক্য লিখে ফেলি আমি। একজনের নাম হচ্ছে RAKIB, রাকিব, WALKS, অক্স, SLOWLY। কি বললাম? এখানে লিখেছি রাকিব অক্স সোলোলি। হুম এই বাক্যের ভার্ব হচ্ছে কোনটি? এই বাক্যের ভার্ব হচ্ছে অক্স। অক্স কেন দিয়েছি? এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর রাকিব হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। কি লিখেছি? রাকিব অক্স সোলোলি। এখানে অ্যাডভার্ব কোনটা? অ্যাডভার্ব হচ্ছে সোলোলি। এখানে অ্যাডভার্ব হচ্ছে কোনটি বলেন? সোলোলি। বাক্যটা কি দাঁড়ালো? রাকিব ধীরে হাঁটে। আচ্ছা, রাকিব কেমন ভাবে হাঁটে? রাকিব আস্তে করে হাঁটে বা ধীরে হাঁটে। কাকে বর্ণনা করছে বা কাকে এখানে তুলে ধরেছে? রাকিবের হাঁটাটাকে তুলে ধরেছে। সে কেমন ভাবে হাঁটে? সে ধীরে ধীরে হাঁটে। রাকিব ধীরে হাঁটে। যদি বলি রাকিব দ্রুত হাঁটে, এখানে দ্রুতটা হচ্ছে, এই হাঁটা হচ্ছে ভার্ব, আর কুইকলি অর্থাৎ দ্রুত এইটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কি হবে বলেন? অ্যাডভার্ব। রাকিব রাকিব অক্স স্লোলি। তাহলে অ্যাডভার্ব কেমন হয় বুঝতে পেরেছেন? বলছে যে এই দেখেন, অ্যাডভার্ব এমন একটি পার্টস অফ স্পিচ যা একটি ভার্ব, অ্যাজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে বর্ণনা করে। অর্থাৎ অ্যাডভার্ব কখনো এক ভার্বকে বর্ণনা করে। যেমন এখানে ভার্বকে বর্ণনা করেছে, রাকিব কেমন হাঁটে? রাকিব ধীরে হাঁটে। কখনো কিন্তু অ্যাডভার্ব অ্যাজেক্টিভকেও বর্ণনা করতে পারে, আবার অ্যাডভার্ব কিন্তু কখনো নিজে অ্যাডভার্বকেও বর্ণনা করতে পারে। এতটুকু কি বুঝতে পেরেছেন অ্যাডভার্বের সংজ্ঞাটা কেমন হয়? যেমন দেখেন, দা হ্যাঁ, আপনি মন দিয়ে শোনেননি, আমি তো একেবারে সুন্দর করে বাচ্চাদের বোঝানোর মতো বুঝিয়েছি। তারপরও দেখেন আবার বুঝাচ্ছি, আপনি যতবার না বুঝবেন আমি বুঝাবো। কিন্তু আমি বুঝানোর পরেও যদি আপনি অনেক ইচ্ছাকৃতভাবে বলে স্যার বুঝিনি, বা এরকম করা যাবে না। হ্যাঁ, আমি কি বলেছি? বলেছি অ্যাডভার্ব এমন একটা পার্টস অফ স্পিচ, অর্থাৎ এমন একটা পদ বা এমন একটা শব্দ যেটা ভার্বকে বর্ণনা করে। বর্ণনা করে মানে হচ্ছে ওই বিষয়টাকে খুলে বলা, বিস্তারিতভাবে বলা। ভার্বকে বর্ণনা করে এই অ্যাডভার্বটা। আবার কখনো সে অ্যাজেক্টিভকে বর্ণনা করে। দেখেন উপরে যে কালার করে দিচ্ছি, কখনো ভার্বকে বর্ণনা করে, কখনো অ্যাজেক্টিভকে বর্ণনা করে, আবার কখনো অ্যাডভার্বকে বর্ণনা করে। এখানে ভার্বকে বর্ণনা করেছে। রাকিব একটা ছেলের নাম, সে হাঁটে। সে কেমন ভাবে হাঁটে? সে ধীরে ধীরে হাঁটে, খুব আস্তে করে। রাস্তায় যখন হাঁটা চলা করে তখন আস্তে করে হাঁটে। তো এখানে কাকে বর্ণনা করেছে? এই যে তিনটে শব্দ, রাকিব, অক্স, সোলোলি। তো রাকিব এখানে হাঁটে কেমন ভাবে হাঁটে? খুব আস্তে আস্তে, যেভাবে বিড়াল হাঁটে ওইভাবে হেলে দুলে আস্তে আস্তে হাঁটে। এই হাঁটাটাকে এখানে একটু বেশি করে তুলে ধরেছে, মেলে ধরেছে, বর্ণনা করেছে কোন শব্দটা দ্বারা? সোলোলি শব্দটা দ্বারা। এই সোলোলিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। হুম অবশ্যই আলাদা আলাদা পার্টস অফ স্পিচ। আমি একটু যেতে চাচ্ছি তো আজকে, অ্যাডভার্বটা শুরু করে এরপরে নাউন থেকে শুরু করব। অ্যাডজেক্টিভটা হচ্ছে কি, অ্যাডজেক্টিভ বলবো না, এটা বলবো অ্যাজেক্টিভ। ডিটা এখানে সাইলেন্ট থাকবে। এটাকে কি বলবো? অ্যাজেক্টিভ, অ্যাজেটিভ। এখানে ডি বলা যাবে না। যেমন দেখেন এটাকে আমরা কি লিখি? CHALK। এটাকে আমরা চল্ক বলি না চক বলি? চক। ইয়াসিন ভাই বুঝতে পেরেছেন? এটা আমরা স্কুলে চক দিয়ে লিখতেন না ছোটবেলায়? তো এটাকে বলা হয় চল্ক, বলবো না। এখানে এলটা কিন্তু সাইলেন্ট, এলটা বলা যাবে না। এটাকে বলবো হচ্ছে চক। হুম চক মানে হচ্ছে লেখার চক। এখানে আমি আরো একটা লিখতে পারি, WALK। এটাকে কি বলবো? অল্ক নাকি? এটা কি বলবো? এটাকে কি বলবো? অক বলবো। কি বলবো? অক। হ্যাঁ। তো এগুলো হচ্ছে সব চল্ক, অল্ক, টল্ক এমন না বলে এখানে বলবো হচ্ছে চক, অক, টক। অর্থাৎ এখানে কিছু কিছু শব্দ, কিছু কিছু লেটার বা বর্ণ সাইলেন্ট থাকে। হুম
সাইলেন্ট থাকে। যেমন যদি বলা হয়, ওই যে বললাম ADJECTIVE, এই যে দেখেন উপরে লিখেছি, এটা কিন্তু অ্যাডজেক্টিভ বলবো না, এটা বলবো অ্যাজেটিভ। অ্যাজেটিভ। এখানে ডি কিন্তু সাইলেন্ট লেটার, সাইলেন্ট বর্ণ, মনে রাখবেন। আচ্ছা, তো অ্যাডজেক্টিভটা হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, নাউন বা প্রোনাউনের যে ওয়ার্ড বা শব্দ দ্বারা, যে ওয়ার্ড বা শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এইগুলা বুঝায়, তাকে অ্যাজেকটিভ বলে। তাকে কি বলে? তাকে অ্যাজেকটিভ বলে। নাউন বা প্রোনাউন, তো অ্যাজেকটিভের ভিতরে আমরা পরে যাব। মূলত অ্যাডভার্ব কাকে বলে বুঝতে পেরেছেন? অ্যাডভার্ব এমন একটি শব্দ যেটা ভার্বকে বর্ণনা করতে পারে, অ্যাজেকটিভকে বর্ণনা করতে পারে, আবার অ্যাডভার্ব নিজে অ্যাডভার্বকে বর্ণনা করতে পারে। একটা উদাহরণ দিয়েছি, রাকিব অক্স স্লোলি। কি বলেছি? রাকিব খুব ধীরে হাঁটে। রাকিব অক্স স্লোলি, রাকিব কেমন ভাবে হাঁটে? রাকিব ধীরে হাঁটে। হুম, রাকিব ধীরে হাঁটে। এই যে হাঁটাটাকে বর্ণনা করেছে একটা শব্দ স্লোলি, এই স্লোলিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। স্লোলি হচ্ছে এখানে অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব এখন আমরা একটু বিস্তারিতভাবে বর্ণনা করি। দেখেন এটা লিখেছি, দ্য গার্ল স্পিক্স ফ্লুয়েন্টলি ইন ইংলিশ। এই বাক্যের বাংলা কি ইয়াসিন ভাইয়া বলবেন? দ্য গার্ল স্পিক্স ফ্লুয়েন্টলি ইন ইংলিশ। ইয়া, এইটি পুরোপুরি ইংলিশ শিখেছে। শিখেছে না, শিখেছে। মেয়েটি পুরোপুরিভাবে ইংরেজিতে কথা বলে, এই যে স্পিক্স। হুম, হ্যাঁ। আচ্ছা, এখানে স্পিক্স হলো কেন? স্পিক তো হতে পারতো, এখানে এসটা কেন দিল? এটার ব্যাখ্যাটা কি? না, গুণ না, এই বাক্যটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে ইনডেফিনিট টেন্স, এটা মনে রাখবেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ সাধারণ বর্তমান কাল। এবং এখানে দা গার্ল হচ্ছে এমন একটা সাবজেক্ট বা কর্তা, যেটাকে বলা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। এই জন্য এই দা গার্লের পরে একটা ভার্ব বসেছে স্পিক, এরপরে এস বসেছে স্পিক্স। দেখেন, এই কথাগুলো আমি কয়েক লক্ষ কোটি বার বলেছি, এগুলো মনে রাখবেন। হ্যাঁ, এইগুলো যখন না পারবেন তখন খুব খারাপ লাগে যে এতবার শেখানোর পরেও ভুল বলছে। এগুলো একটু মনে রাখবেন। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক। হ্যাঁ, হ্যাঁ, এগুলো হয়তো মনে থাকে, কিন্তু বলতে গেলে এমন হয়, এটা স্বাভাবিক। একে বলে হচ্ছে স্লিপ অফ দ্য টাং, মানে জানা জিনিস অনেক সময় বলতে গেলে ভুল হয়। যাই হোক, তো বলছে দ্য গার্ল স্পিক্স, বালিকাটি কথা বলে, ফ্লুয়েন্টলি ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে খুব ফ্লুয়েন্টলি কথা বলে। কে কথা বলে? বালিকাটি। বালিকাটি ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলে। এখানে অ্যাডভার্ব নিশ্চয়ই বুঝতে পারতেছেন, ফ্লুয়েন্টলি। ফ্লুয়েন্টলি মানে হচ্ছে কি বলেন তো? ফ্লুয়েন্টলি শব্দের অর্থটা কি বলা যায়? হ্যাঁ, তাড়াতাড়ি। ফ্লুয়েন্টলি বা খুব দ্রুত বা খুব দারুণ ভাবে বলে। দেখেন এটা, মেয়েটি যে ইংরেজিতে কথা বলে, এই স্পিক মানে কথা বলা। স্পিক মানে কি হবে? স্পিক মানে কথা বলা। সে কেমন ভাবে কথা বলে? ফ্লুয়েন্টলি কথা বলে। তাহলে এখানে ফ্লুয়েন্টলি হচ্ছে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? মেয়েটি যে কথা বলে, স্পিক মানে কথা বলা, এইটা হচ্ছে ভার্ব। এই ভার্ব বা ক্রিয়াটাকে একটু বেশি ভালো করে তুলে ধরেছে এই ফ্লুয়েন্টলি শব্দটা দ্বারা। এই জন্য এখানে ফ্লুয়েন্টলি হচ্ছে অ্যাডভার্ব। দেখেন আমি যেভাবে বুঝাই, আপনি অন্য টিচারের কাছে পড়ে দেখবেন, আসলে এতটা ভেঙে ভেঙে কেউ বুঝাবে না, বুঝাই চলে যাবে। আপনি বুঝলেন কি না বুঝলেন সেটা টিচারের দেখার বিষয় নয়। এখন আমি এত ভালোভাবে বোঝানোর পরও আমি যদি যদি একটা রেজাল্ট না পাই, তখন কিন্তু আমি খুব হতাশ হয়ে যাই। আমি এখন যদি বলি অ্যাডভার্ব কাকে বলে, আমাকে বুঝাই দেন, পারবেন আপনাদের দুইজনের কেউ? যে অ্যাডভার্বটা মূলত কিভাবে হয়? আমি অনেকগুলা কথা বলেছি, বলেন তো, আপনাদের নিজের ভাষায় বলেন। দ্রুত কাজ করি, হুম, এটা হচ্ছিল adverb। ধন্যবাদ, আপনি পুরাপুরি বুঝতে পেরেছেন। ইয়াসিন ভাইয়া কিছু বলেন। জি স্যার, মানে একবার বলছে যে মানে কিভাবে, কি পরিমাণ, এগুলা মানে কোন পরিমাণ বুঝাইতেছে, এইটু। আরেকটু ভালো করে যদি বলা হয় কেমন হয়? ইয়াসিন এরা মিমাফা যেমন বলেছে এরকম করে। যেমন যেমন গুণ বুঝাইছে মানে কি পরিমাণ, যেমন ইয়া সাবজেক্ট ভাবকে মানে ইয়া করছে অ্যাডভার্ব। হ্যাঁ, অর্থাৎ বলতে হবে কি, এক বাক্যে বলবেন যে অ্যাডভার্ব এমন একটি শব্দ যেটি
ভার্ব বা ক্রিয়াকে একটু বেশি করে তুলে ধরে। যেমন ওই যে বলেছি রাকিব খুব ধীরে ধীরে হাঁটে, রাকিব ধীরে হাঁটে। তাহলে রাকিব যে হাঁটে তার ওই হাঁটাটাকে বর্ণনা করেছে, হাঁটাটাকে একটু বেশি বর্ণনা করেছে। আমি যদি এইটুক বলতাম যে রাকিব হাঁটে, রাকিব গান গায়, এখানে গাওয়া এটা কি অন্য কোনো শব্দ দ্বারা বেশি বা কম, সে কেমন গান গায়, ভালো না খারাপ, এমন কি কিছু বলেছি? বলিনি, শুধু কি বলেছি? রাকিব গান গায়। কি বলেছি? রাকিব গান গায়। তাহলে দেখেন এখানে কিন্তু আমি রাকিবের গান গাওয়াটাকে আমি কখনো অন্য কোনো ভাবে তুলে ধরিনি, আমি শুধু বলে অ্যাডভার্ব। এটা অ্যাডভার্ব, সুন্দর বুঝেছেন, ধন্যবাদ। এটা কিন্তু অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব কখনো কখনো ভার্বকে বর্ণনা করে। এই যে দেখেন, কখনো কখনো ভার্বকে বর্ণনা করে, কখনো কখনো অ্যাডজেক্টিভকে বর্ণনা করে, আবার কখনো নিজে অ্যাডভার্ব সেই অ্যাডভার্বকেই বর্ণনা করে। বিষয়গুলো একটু আমরা মনে রাখবো। আচ্ছা, এবার দেখেন আমরা এখানে কথা না বাড়িয়ে চলে যাই ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্বস। অ্যাডভার্বের হচ্ছে প্রকারভেদ। অ্যাডভার্বরা কয় ভাই? হুম অ্যাডভার্বরা হচ্ছে, দেখেন, অ্যাডভার্ব অফ টাইম, তারপর কি বলেছি, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আর অ্যাফার্মেটিভ অ্যাডভার্ব অথবা নেগেটিভ অ্যাডভার্ব। তাহলে কয় হলো? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে বারংবার, এই যে দেখেন এখানে তুলে ধরেছি, এই যে এখানে বলা হচ্ছে এই যে কখন, এটা একটু দেখেন। হুম বলছে যে কখন, মনে করেন রহিম স্কুলে যায়, রহিম স্কুলে যায়। আমি যদি বলি রহিম সকাল 10টার সময় স্কুলে যায়, কি বলেছি? রহিম সকাল 10টার সময় স্কুলে যায়। এখানে এই যাওয়াটাকে কিন্তু একটু বর্ণনা করেছি, কখন যায়? সকাল 10টার সময় যায়। এই সকাল 10টার নিচে দাগ দেওয়া থাকলো, যদি বলি কোন পার্টস অফ স্পিচ, কি বলতে হবে? এটা হচ্ছে অ্যাডভার্ব, বোঝেননি? রহিম, এই দেখেন, এই যে কখন, কোথায়, কিভাবে, কি উপায়ে, কি পরিমাণে, এইগুলোর উত্তর যেখান থেকে পাওয়া যাবে সেগুলা হচ্ছে অ্যাডভার্ব। রহিম সকাল 10টার সময় স্কুলে যায়, কখন বলেছি? রহিম যায়, কখন যায়? সকাল 10টায়, তাহলে সকাল 10টা, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। যদি বলি রহিম ঢাকায় বসবাস করে, রহিম বাস করে বা বসবাস করে, এই বাস করা বা বসবাস করা এটা তো ভার্ব, কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি রহিম কোথায় বাস করে, রহিম ঢাকায় বাস করে। এই ঢাকায়, ঢাকায় শব্দটা, ঢাকায়, এর নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে এটা হবে অ্যাডভার্ব অফ, অ্যাডভার্ব অফ প্লেস। এটা কি হবে? অ্যাডভার্ব অফ প্লেস। কিভাবে, কি উপায়ে, কি পরিমাণে, এই প্রশ্নগুলোর উত্তর দেয় সেগুলা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, তো এটা একটু মনে রাখবেন। বলা হচ্ছে যে অ্যাডভার্ব অফ টাইম, ওই যে রহিম 10টার সময় স্কুলে যায়, 10টা একটা টাইম, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ প্লেস, দেখেন কি বলছি, অ্যাডভার্ব অফ প্লেস, ওই যে জায়গা বুঝাচ্ছে, রহিম ঢাকায় বাস করে। অ্যাডভার্ব অফ ম্যানার, ম্যানার মানে হচ্ছে কোনো কাজের ধরন বা গতি প্রকৃতি, গতিবিধি। আমরা বলি না তার ম্যানার খুব ভালো, তার আচার আচরণ খুব ভালো, তার কাজের ধরন ভালো। ম্যানার মানে হচ্ছে কাজের ধরন, সে কিভাবে কাজ করে, খুব উগ্রভাবে কাজ করে নাকি খুব নরম ভাবে কাজ করে, এইটা বোঝায় অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, বারংবার। যদি বলা হয় সে প্রতি সপ্তাহে 5বার আমাদের এখানে আসে, এই যে 5বার, ফ্রিকোয়েন্সি বুঝাবে। আরেকটা রয়েছে অ্যাফার্মেটিভ অ্যাডভার্ব আর নেগেটিভ অ্যাডভার্ব। দেখেন অ্যাডভার্ব অফ টাইম, এখানে ভেঙে বোঝানোর কিছু নাই, নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে সময় বুঝাচ্ছে। বলছে যে অ্যাডভার্ব কোনো কিছু কখন কোন সময়ে ঘটেছে তা বর্ণনা করে বা উল্লেখ করে, তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। কখন ঘটেছে, কোন সময়ে ঘটেছে, তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। তাকে কি বলে? অ্যাডভার্ব অফ টাইম। যেমন দেখেন এই যে বাক্যটা পড়েন তো, কি আছে এখানে? বলছে আই উইল গো টু দা ভার্সিটি, আই উইল গো টু দা ইউনিভার্সিটি টুডে। আমি আজ বিশ্ববিদ্যালয়ে যাব, কখন যাব? আজকেই যাব, আজকে যাব। এই টুডেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবে। কখন বলবে? সর্বদা, একটা সময় বোঝাচ্ছে, সর্বদা। এই সর্বদা, অলওয়েজ, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। দেখেন এগুলো এখানে না বোঝার মতো কোনো কিছু নাই, অ্যাডভার্ব অফ টাইম অর্থাৎ সময় বুঝাবে যে শব্দগুলা দ্বারা। আই শুড গো দেয়ার, আই শুড গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত। ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি মানে তাৎক্ষণিকভাবে, অর্থাৎ দ্রুত, এখনই। তাহলে আমার কখন যাওয়া দরকার? ইমিডিয়েটলি। এই ইমিডিয়েটলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। ইমিডিয়েটলি শব্দটা কি হবে?
অ্যাডভার্ব হবে, মনে রাখবেন। হুম। অ্যাডভার্ব অফ প্লেস, এটা পড়েন তো, ইয়াসিন ভাইয়া পড়েন। পড়বেন, এগুলো পড়ে আমাকে বুঝাই দিবেন। পড়েন। যে অ্যাডভার্ব কোনো কিছু, যে অ্যাডভার্ব কোনো কিছু কথায় ঘটেছে তা উল্লেখ করে তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। এটা ভার্ব এর পরে ডাইরেক্ট অবজেক্ট হিসাবে অথবা সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয়। An adverb which says as where something is done or happened happened is called adverb of place. অ্যাডভার্ব অফ It can প্লেস। be used the পড়েন পড়েন, হ্যাঁ হচ্ছে সুন্দর। it can be used after the verb as a direct object or at the beginning of a sentence. হুম Adverb of place here, uh, above, below, under, upstairs, there, হুম হুম here, হুম there, হুম extension. এক্সটেনশন। অর্থাৎ বলছে Extension. যে, হ্যাঁ সুন্দর পড়েছেন, বলছে যে অ্যাডভার্ব অফ প্লেস, যে অ্যাডভার্ব, যে অ্যাডভার্ব কোনো কিছু কোথায় ঘটেছে তা উল্লেখ করে তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। এটা ভার্বের পরে ডিরেক্ট অবজেক্ট হিসাবে অথবা সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয়। ডিরেক্ট অবজেক্ট হিসাবে অথবা সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয়। অ্যাডভার্ব অফ প্লেস, যদি বলা হয় তারা একটা গাছের নিচেই বসে আছে। দেখেন, বসে আছে বা বসেছে, বসে আছে বা বসেছে, এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, তারা একটা জায়গার নাম উল্লেখ করেছি, তারা কোথায় বসে আছে? তারা একটা বট গাছের নিচেই বসে আছে। এই যে গাছের নিচে একটা জায়গা না, এইটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আই লাইক টু হ্যাভ মাই আঙ্কেল হেয়ার, আমি আমার চাচাকে এখানে পেতে চাই বা পছন্দ করি, হেয়ার। এই যে দেখেন দ্বিতীয় বাক্যে এখানে হেয়ার লিখেছি, হেয়ার মানে হচ্ছে এখানে। ওই যে বলেছিলাম করিম ঢাকায় বাস করে, তাহলে বাস করাটা হচ্ছে ভার্ব। আর কোথায় বাস করে, আমি একটা জায়গার নাম উল্লেখ করে দিয়েছি, ঢাকায় বাস করে। তাহলে এই ঢাকাটা কি হবে বলেন? অ্যাডভার্ব অফ, কি হবে? অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ কি হবে? প্লেস। মনে রাখবেন এই বিষয়গুলো, প্লেস। এবার দেখেন অ্যাডভার্ব অফ ম্যানার, কি বলেছিলাম? যে অ্যাডভার্ব কোনো কিছু কিভাবে হয়, হচ্ছে বা হবে তা ব্যাখ্যা করে বা উল্লেখ করে, তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। তাকে কি বলে? অ্যাডভার্ব অফ ম্যানার বলে। হ্যাঁ, দেখেন এইগুলো আমাদের বাক্য বড় করতে গেলে লাগবে আমাদের। এই যে যেমন লিখেছে, দ্য ম্যান হ্যাজ টু ওয়ার্ক হার্ড টু গেট আ প্রমোশন, আই ট্রাইড টু সিং ওয়েল ইন দ্য প্রোগ্রাম। অর্থাৎ বলছে যে অ্যাডভার্ব কোনো কিছু, কোনো কাজ কিভাবে হয়, এই দেখেন কোনো কাজটা কিভাবে, ম্যানার মানে হচ্ছে কাজের একটা ধরন, গতিবিধি, কিভাবে হয় বা কিভাবে হচ্ছে বা কিভাবে হবে এমন উল্লেখ করে, তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। তাকে কি বলে? অ্যাডভার্ব অফ ম্যানার বলে। যেমন দেখেন, বলছে যে দ্য ম্যান হ্যাজ টু ওয়ার্ক, লোকটিকে কঠোর পরিশ্রম করতে হয়। লোকটিকে কি করতে হয়? কঠোর পরিশ্রম করতে হয়। ওয়ার্ক হার্ড টু গেট এ প্রমোশন, দ্য ম্যান হ্যাজ টু ওয়ার্ক হার্ড টু গেট এ প্রমোশন। এই দেখেন লোকটিকে প্রমোশন পেতে গেলে কঠোর পরিশ্রম করতে হয়। কি করতে হয় বলেন? কঠোর পরিশ্রম করতে হয়। তাহলে তাকে কি করতে হয় বা কাজ, মানে প্রমোশন পেতে গেলে কেমন ভাবে পরিশ্রম করতে হয়? কঠোর পরিশ্রম। এই যে হার্ড শব্দটা, কঠোর, অর্থাৎ পরিশ্রমের ধরনটা কেমন? কঠোর পরিশ্রম। এই যে কিভাবে প্রমোশন পেতে হয়? কঠোর পরিশ্রম করে। তাহলে এই কঠোর শব্দটা, এই হার্ড শব্দটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার, মনে রাখবেন এটা। হ্যাঁ, আরেকটা রয়েছে দেখেন, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ বারংবার বুঝায়। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, দেখেন যে অ্যাডভার্ব কোনো কিছু কতবার, যেমন আমি প্রতিদিন 5 বার ফেসবুকে ঢুকি বা ফেসবুক চালাই, আছে না আমরা অনেকে, তারও বেশি ঢুকি। তো আপনি কতবার মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকটা ব্রাউজ করেন? যে অ্যাডভার্ব কোনো কিছু কতবার বা কত সময় পর পর হয় তাকে বুঝায়,
তাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলে। তাকে কি বলে? তাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলে। অ্যান অ্যাডভার্ব দ্যাট টেলস আস হাউ অফেন সামথিং ইজ ডান ইজ কল্ড অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি: উইকলি, টুয়াইস, সামটাইমস, নেভার, অলওয়েজ, জেনারেলি, ইউজুয়ালি, নিয়ারলি, এগাইন, এভার, হার্ডলি, এটসেট্রা। দেখেন এই যে আমি পড়েছি যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা কেমন হয় সেগুলো এখানে উল্লেখ করেছি। কি বললাম? বলা হচ্ছে উইকলি, টুয়াইস, সামটাইমস, নেইভার, অলওয়েজ, জেনারেলি, ইউজুয়ালি, নিয়ারলি, এগেইন, ইভার, হার্ডলি ইত্যাদি বসে। এগুলা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি: আই হ্যাভ নেভার বিন টু দ্য প্লেস। অলওয়েজ উইয়ার আই স্মাইল অন ইউর ফেস। সামটাইমস আই ফিল নস্টালজিক while listening to an old song. হুম। অর্থাৎ দেখেন বলছে যে যদি বলা হয় হি কামস, এখানে আমি একটা বাক্য লিখলাম। লিখলাম হচ্ছে হি, সি ও এম ই এস, হি কামস অ্যাট মাই, এইচ ও এম ই, হি কামস অ্যাট মাই হোম টয়েস, টি ডাব্লিউ আই সি ই, টয়েস। হি কামস অ্যাট মাই হোম টয়েস ইন আ ডাব্লিউ ডাবল ই কে। মনে রাখবেন কি বললাম, লিখেছি হি কামস টয়েস। দেখেন অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা কেমন হয়। হি কামস এট মাই হোম, সে আমার বাড়িতে আসে টয়েস ইন এ উইক। টয়েস মানে হচ্ছে দুইবার। সে প্রতি সপ্তাহে দুইবার করে আমার বাড়িতে আসে। তাহলে এই যে দেখেন আসে, কাম মানে আসা, এটা কি? এটা ভার্ব। কাম মানে আসা, এটা কি? ভার্ব। সে আমার বাড়িতে সপ্তাহে কয়বার আসে? দুইবার আসে। এই যে কতবার, দেখেন এই যে উপরের তাকান, এই যে সংজ্ঞায় লিখেছি যে অ্যাডভার্ব কোনো কিছু কতবার বা কত সময় পর পর হয় তাকে বোঝায়, তাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলে। এখানে আপনাকে পরীক্ষায় আসলো বা আপনাকে কেউ জিজ্ঞাসা করলো যে হি কামস অ্যাট হোম, অ্যাট মাই হোম টুয়াইস ইন এ উইক, ইন এ উইক। তো এখানে টুয়াইসটা কোন পার্টস অফ স্পিচ বলতে হবে, এটা হচ্ছে অ্যাডভার্ব। তারপর যদি প্রশ্ন করা হয় এটা কোন অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। হুম। এই যে দেখেন উইকলি, টয়েস মানে দুইবার, সামটাইমস মাঝে মাঝে, নেভার, অলওয়েজ, জেনারেলি, ইউজুয়ালি, নিয়ারলি। এই যে দ্বিতীয় বাক্যে লিখেছি অলওয়েজ উইয়ার এ স্মাইল অন ইউর ফেস। উইয়ার মানে এখানে রাখা বা পরা, পরিধান করা। অলওয়েজ উইয়ার মানে সর্বদা রাখবে এ স্মাইল একটা হাসি অন ইউর ফেস। অর্থাৎ বলছি যে তোমার মুখে সর্বদা যেন হাসি থাকে। কখন থাকে? সর্বদা। তাহলে এটাও কিন্তু একটা মানে কিভাবে সময়টা কতবার, ফ্রিকোয়েন্সি বুঝাচ্ছে কতবার হাসি থাকবে, সব সময় লেগে থাকবে হাসি। আপনাকে কেউ কটু কথা বললেও মুখে যেন হাসি থাকে। এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কি বলা হচ্ছে? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এখানে দেখেন অনেক অ্যাডভার্ব দিয়েছি। এগুলো মিম আপু একটু পড়েন। অ্যাডভার্ব অফ ম্যানার কি কি দিয়েছে: কেয়ারফুলি সাবধানে, বোল্ডলি সাহসের সাথে, সাহসের সাথে, এক্সাইটেডলি উত্তেজিত ভাবে, সোলোলি। পড়েন, অনেকগুলো দিয়েছে। হুম। হুম। হচ্ছে বলেন। হুম। সাহসের সাথে, হুম। হরিবলি ভয়ঙ্কর ভাবে, পোরলি খারাপ অবস্থার সাথে, লাউডলি উচ্চ স্বরে, এক্সাইটেডলি এক্সাইটেডলি উত্তেজিত ভাবে, মেনলি হুম। নম্র ভাবে, হুম। ইচ্ছাকৃত ভাবে। সবখানে আচ্ছা ঠিক আছে, দেখেন ধন্যবাদ, ভালো পড়েছেন। আচ্ছা এখানে বলছে যে অ্যাডভার্ব অফ প্লেস এভরিহোয়ার
আন্ডার এসটি আর সিঁড়ির নিচে, ইন ঢাকা ঢাকাতে, দেখেন অ্যাডভার্ব অফ প্লেস বোঝাচ্ছে যে বলেছিলাম করিম ঢাকাতে বাস করে, বাস করাটা হচ্ছে ভার্ব, এই ভার্বটাকে বেশি করে বর্ণনা করেছে, করিম কোথায় বাস করে, করিম ঢাকাতে বাস করে, তাহলে ঢাকাতে এই শব্দটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এই অ্যাডভার্ব এগুলা একটু আপনারা পড়ে রাখবেন। এখানে বলছে কিপ ইন মাইন্ড বা বেয়ার ইন মাইন্ড, অথবা মাইন্ড ইট, ওর অর্থটা হচ্ছে মনে রাখবেন। কি বললাম, শব্দের সাথে এলয় যুক্ত থাকলেই অ্যাডভার্ব হয় না। অনেক টিচার আমরা বলি যে শব্দের সঙ্গে এলয় যুক্ত থাকলে সেটা অ্যাডভার্ব হয়, নো। আই, আচ্ছা, কারণ দেখেন নাউন প্লাস এলয় সমান সমান অ্যাজেক্টিভ হয়, নাউন প্লাস এলয় দিলে অ্যাজেক্টিভ হয়। যেমন মাদার, মাদার মানে হচ্ছে মা, মাদার মানে হচ্ছে কি বলেন, মা। আর এই মাদারলি যখন বলবো, এমন শব্দ শুনেছেন কখনো মাদারলি? মাদারলি শব্দের বাংলা অর্থ হচ্ছে মাতৃসুলভ। কি বলেছি বলেন, মাতৃসুলভ। ফাদারলিও একটা শব্দ রয়েছে পিতৃসুলভ, বলে না যে সে তার বাচ্চার সঙ্গে, হ্যাঁ সে তার বাচ্চার সঙ্গে পিতৃসুলভ আচরণ করে, তাহলে এটা হচ্ছে ফাদারলি। আমরা এই শব্দটা প্রায় কিন্তু বলে থাকি, দেখবেন ফ্রেন্ডলি, এই যে দেখেন কি বলেছি, ফ্রেন্ডলি। এটা কিন্তু আমরা প্রায়শই বলি। তো মাদারলি, ফ্রেন্ডলি, হ্যাভেনলি, এগুলা হচ্ছে অ্যাজেক্টিভ, এগুলা হচ্ছে অ্যাজেক্টিভ। এইবার দেখেন অ্যাজেক্টিভ প্লাস এলওয়াই দিলে অ্যাডভার্ব হয়, কথাটা মনে রাখবেন। আমি কি বলেছি, আমি বলেছি নাউন প্লাস এলওয়াই, তাহলে সেটা অ্যাজেক্টিভ হয়। মাদার হচ্ছে নাউন, খুব ভালো করে খেয়াল করব আমরা, মাদার হচ্ছে নাউন, এর সঙ্গে এলয় যুক্ত করেছি, মাদারলি। এটা কি হলো, মাদারটা ছিল নাউন, এলয় যোগ করে টোটাল একটা শব্দ বানালাম মাদারলি, এই মাদারলি হচ্ছে অ্যাজেক্টিভ। আর যখন অ্যাজেক্টিভ প্লাস এলয় দিব তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। কেমন দেখেন, এখানে লিখেছি নাইস, এখানে আমি কি লিখেছি, নাইস। নাইস মানে হচ্ছে সুন্দর বা ভালো, এটা কিন্তু অ্যাজেক্টিভ, দোষ গুণযুক্ত শব্দ, গুণ বুঝাচ্ছে। বাহ, দ্য গার্ল ইজ ভেরি নাইস, আমরা বলি না, তাহলে নাইসটা হচ্ছে অ্যাজেক্টিভ। আর এই অ্যাজেক্টিভের সঙ্গে যখন এলয় দিব তখন সেটা অ্যাডভার্ব হয়ে যাবে, তখন সেটা কি হবে, অ্যাডভার্ব হবে। নাইস, নাইসলি, কি হবে বলেন, নাইস, নাইসলি। নাইসটা হচ্ছে অ্যাজেক্টিভ। মনে রাখবেন পৃথিবীতে যত অ্যাজেক্টিভ রয়েছে, এই অ্যাজেক্টিভের পরে যখন আপনি এলয় দিবেন তখন সেটা অ্যাডভার্ব হবে। আমরা অনেকেই মনে করি যে এলয় যুক্ত মানেই হচ্ছে অ্যাডভার্ব, অনেকে আমরা এভাবে ভুল পড়ে থাকি। মাদারলি, ফ্রেন্ডলি এগুলোর পরেও তো এলয় রয়েছে, এগুলো কি অ্যাডভার্ব হবে? নো, এগুলো হচ্ছে অ্যাজেক্টিভ। কেন হবে, কারণ এর এলয়টা বাদ দিলে ওয়ার্ডটা নাউন হয়ে যায়। মাদার হচ্ছে নাউন, মাদারলি, ফ্রেন্ড, ফ্রেন্ডলি। এগুলো কিন্তু একটু মনে রাখবেন প্লিজ। আচ্ছা, তারপর দেখেন আরো কিছু শব্দ এখানে একটু মনে রাখতে হবে, সেই শব্দগুলো হচ্ছে এলয় দিলেই কিন্তু সেটা অ্যাডভার্ব হবে না। আসসালামু আলাইকুম আমির হোসেন ভাইয়া, আপনি এত দেরিতে যোগদান করলেন কেন? হোয়াই আর ইউ লেট? প্লিজ স্পিক ইন ইংলিশ, হোয়াই আর ইউ লেট? ওকে, আচ্ছা দেখেন তো এখানে এই শব্দগুলো আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এইবার দেখেন এখানে বলছে যে সাধারণত বাক্যের 3 জায়গায় অ্যাডভার্ব বসে, এটা ইয়াসিন ভাইয়া পড়বেন। সাধারণত বাক্যের 3 জায়গায় অ্যাডভার্ব বসে, পড়েন তো। বলছে সাবজেক্টের আগে বসে, যেমন স্ট্রাকচার, অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট, ফর এক্সাম্পল রিসেন্টলি আই হ্যাভ মেট হিম, এগুলো পড়েন। সাধারণত এখান থেকে বাক্যের 3 জায়গায় অ্যাডভার্ব বসে। সাধারণত বাক্যে তিন জায়গায় অ্যাডভার্ব বসে থাকে, যেমন সাবজেক্ট এর আগে বসে, যেমন ডাক্তার। অ্যাডভার্ব সাবজেক্ট, ফর এক্সাম্পল উদাহরণ, রিসেন্টলি আই হ্যাভ মিট হিম। এটা এটা মানে অ্যাডভার্ব হুম। বসে। এটা দেখেন পড়লে বোঝা যাবে, আপনি টোটাল পড়েন, আমি বুঝাই দিব, এই পর্যন্ত পড়েন। ফর এক্সাম্পল নিচে চলে আসেন পড়তে পড়তে। আপনি দেখা করেছি, করেছি, করেছে, করেছি। আচ্ছা, দ্বিতীয় অক্সিলারি, অক্সিলারি ভার্বের পরে বসে, যেমন ডাক্তার। সাবজেক্ট, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডভার্ব। মেন, মেন ভার্ব আইএনজি প্লাস আইএনজি অবজেক্ট।
ফর এক্সাম্পল, উদাহরণ, হি ইজ অলওয়েজ পিনিং আস। সে সবসময় আমাদেরকে উকি মারে। অবজেক্ট বা সেন্টেন্সের পরে বসে, যেমন ট্রাক্টর, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। ফর এক্সাম্পল, উদাহরণ, মিতা মিতা রিডস হার লিসন attentively. মিতা মনোযোগ মিতা সহকারে মনোযোগ তার পাঠ পড়ে। পাঠ মানে হচ্ছে পড়াশোনা, পাঠ পড়ে মানে হচ্ছে পড়াশোনা করে। হ্যাঁ, তো বাক্যের কয় জায়গায় অ্যাডভার্ব বসে বলেছি? 3 জায়গায়। কয় জায়গায় বসে বলেছি? 3 জায়গায়। সেই 3টা জায়গা আমরা একটু দেখি। যেমন বলছে সাবজেক্টের আগে বসে, এই কথাটা দেখেন কোথায় বসে বলেছে? সাবজেক্টের আগে। হুম, যেমন রিসেন্টলি, এই বাক্যটা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন সাবজেক্টের আগে অ্যাডভার্ব বসে। কেমনে বসে? রিসেন্টলি আই হ্যাভ মেট হিম, সম্প্রতি আমি তার সাথে দেখা করেছি। এখানে করেছে না, হবে করেছি। সম্প্রতি আমি তার সাথে দেখা করেছি, রিসেন্টলি আই হ্যাভ মেট হিম, সম্প্রতি আমি তার সাথে দেখা করেছি। দেখেন, প্রথমেই বুঝতে পারছেন এই যে এলওয়াই যুক্ত রয়েছে রিসেন্টলি, এই রিসেন্টলি শব্দটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। রিসেন্টলি শব্দটা এখানে কি হবে বলেন? অ্যাডভার্ব। আর এটা কোথায় বসেছে? আর এটা কোথায় বসেছে? এটা কিন্তু একটা সেন্টেন্সের শুরুতে বসেছে। কোথায় বসেছে বলেন? সেন্টেন্সের শুরুতে বসেছে। রিসেন্টলি, সম্প্রতি আমি তার সাথে দেখা করেছি, রিসেন্টলি আই হ্যাভ মেট হিম। দেখেন তাহলে সেন্টেন্সের শুরুতে কি বসানো যায় বলেন? আমার মনে হয় যায়। রিসেন্টলি আই হ্যাভ মেট হিম, সম্প্রতি আমি তার সাথে দেখা করেছি, তাহলে বাক্যের শুরুতে অ্যাডভার্ব বসানো যায়। হুম, আচ্ছা, এরপর দেখেন বলা হচ্ছে অক্সিলারি ভার্বের পরে, এই সেন্টেন্সটা আমরা একটু লক্ষ্য করি। অক্সিলারি ভার্বের পরে কিন্তু অ্যাডভার্ব বসে। যেমন দেখেন অক্সিলারি ভার্বের পরে কেমন বসে? শি ইজ অলওয়েজ পিপিং আস। এই বাক্যটার অর্থ কি? শি ইজ অলওয়েজ পিপিং আস, সুন্দর একটা শব্দ। এই ওয়ার্ডটি আপনাদের হয়তো অজানা, এটা লিখে ফেলবেন। পিপ মানে হচ্ছে উকি মারা, পিপ, পি ডাবল ই পিপ, আর এর সঙ্গে আইএনজি হয়েছে। শি ইজ অলওয়েজ পিপিং আস, সে সব সময় আমাদের দিকে উকি মারে। অনেকে আছে না, দেখবেন আপনাকে উকি মেরে মেরে দেখে। তো এখানে বলছে যে অক্সিলারি ভার্বের পরে অ্যাডভার্ব বসে। আমরা অক্সিলারি ভার্ব নিশ্চয়ই পড়েছি। এখানে দেখেন এই অক্সিলারি ভার্বটা হচ্ছে ইজ। অক্সিলারি ভার্ব কি হবে? ইজ। তো এই ইজ এর পরে এই যে অলওয়েজ বসেছে, অলওয়েজ কোন ধরনের অ্যাডভার্ব বলতে পারবেন? আমি একটু আগে পড়িয়ে এসেছি। অলওয়েজ কোন ধরনের অ্যাডভার্ব? মনে নাই তাই না? অ্যাডভার্ব অফ প্লেস নাকি অ্যাডভার্ব অফ টাইম না অ্যাডভার্ব অফ ম্যানার নাকি নেগেটিভ বা পজিটিভ, কোন অ্যাডভার্ব? হ্যাঁ, তাহলে অ্যাডভার্ব অফ টাইম বলতে দেরি হবে কেন? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ, হ্যাঁ ঠিক বলেছেন, অ্যাডভার্ব অফ কি হবে তাহলে? টাইম। শি ইজ অলওয়েজ পিপিং আস, সে সব সময় আমাদের দিকে উকি মারে। এই দেখেন ইজ হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, আর এই ইজের পরে অলওয়েজ বসেছে, এই জন্য বলা হচ্ছে অক্সিলারি ভার্বের পরে অ্যাডভার্ব বসে। হুম, অক্সিলারি ভার্বের পরে অ্যাডভার্ব বসে। আর একটা জায়গায় অ্যাডভার্ব বসে। কোন জায়গায় অ্যাডভার্ব বসে? সেই জায়গাটা হচ্ছে অবজেক্ট বা সেন্টেন্সের পরে বসে। সেন্টেন্সের শেষে কিন্তু অ্যাডভার্ব বসানো যায়। সেন্টেন্সের শুরুতেও যেমন বসানো যায়, সেন্টেন্সের শেষেও বসানো যায়, আবার অক্সিলারি ভার্বের পরে বসানো যায়। 3টা জায়গা আমরা একটু মনে রাখবো। হুম, যেমন বলা হচ্ছে মিতা রিডস আর লেসন্স অ্যাটেন্টিভলি, অর্থাৎ মিতা পড়াশোনা করে, মিতা তার যে লেসন গুলা এগুলো পড়ে। কেমন করে পড়ে? অ্যাটেন্টিভলি, খুব মনোযোগ সহকারে। কেমন করে পড়ে? মনোযোগ সহকারে। তাহলে তাহলে এই অ্যাটেন্টিভলি এই শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। মিতা রিডস আর লেসন অ্যাটেন্টিভলি, মিতা মনোযোগ সহকারে তার পড়াশোনাটা, তার পাঠ পড়ে। লেসন মানে হচ্ছে পাঠ। কয় জায়গায় অ্যাডভার্ব বসে বলেছি? 3 জায়গায়। হুম, এগুলো একটু পড়বেন। তারপর দেখেন এখানে বলছে যে বোল্ড মার্ক, মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাডভার্ব লিস্ট, সর্বাধিক গুরুত্বপূর্ণ অ্যাডভার্বের তালিকা। এটা কি আমরা পড়বো? এটা একবার একটু আমরা পড়ি। দেখেন যে অ্যাডভার্ব গুলা প্রতিনিয়ত আমরা ব্যবহার করি। অলসো, অলসো মানে এছাড়াও। ভেরি মানে খুব, অফেন মানে প্রায়ই, হাউএভার মানে যাই হোক, ট্রু মানে খুব, ইউজুয়ালি সাধারণত, রিয়েলি সত্যি, আর্লি তাড়াতাড়ি,
নেভার কখনোই না, অলওয়েজ সর্বদা, সামটাইমস কখনো কখনো, টুগেদার একসাথে, লাইকলি সম্ভবত, সিম্পলি। এগুলো একটু ইয়াসিন ভাই পড়েন তো এখানে উপর থেকে, তারপর মিম আপু পড়বেন। নট, এই নটটাও কিন্তু ওকে। অ্যাডভার্ব। বাংলাটা পড়বেন, না বাংলা। হল হুম, কি? বাংলা অর্থটা পড়বেন। ওকে। নট অর্থ নট কি তো না। না, তারপর না। অলওয়েজ তো এছাড়াও, ভেরি তো খুব, হুম, অফেন তো প্রায়, হাউ ইভার তো যাই হোক, হুম, টু অর্থ খুব, ইউজুয়ালি অর্থ সাধারণত, হুম। রিয়েলি অর্থ সত্যি, আর্লি অর্থ তাড়াতাড়ি, নেভার অর্থ কখনোই কখনোই না, অলওয়েজ অর্থ সর্বদা। অলয়েজ অর্থ কি অলওয়েজ হবে? অলয়েজ অর্থ হচ্ছে সর্বদা। সর্বদা। আচ্ছা, পরে আবার পড়েন, সামটাইমস কখনো কখনো। সামটাইমস অর্থ কখনো কখনো, টুগেদার অর্থ একসাথে, লাইকলি অর্থ সম্ভবত, সিম্পলি অর্থ কেবল, জেনার জেনারেলি হুম, অর্থ সাধারণত, ইনস্টেড পরিবর্তে, হুম। তারপরে অ্যাকচুয়ালি অর্থ আসলে, এগিন অর্থ আবার, রাদার রাদার অর্থ বরং, অলমোস্ট অর্থ প্রায়, স্পেশালি অর্থ বিশেষত, আর ইভার বিশেষত। মানে সর্বদা, কুইকলি মানে দ্রুত, প্রবাবিলি সম্ভবত। এগুলো একটু দেখবেন, এই শীটটা পড়বেন। কারণ আমরা দৈনন্দিন জীবনে কথা বলতে গেলে যে অ্যাডভার্ব গুলা ব্যবহার করি বেশি বেশি পরিমাণে, সেই অ্যাডভার্ব গুলো এখানে দিয়েছে এক্স্যাক্টলি মানে ঠিকঠাক ভাবে, সার্টেইনলি অবশ্যই, নর্মালি সাধারণত, কারেন্টলি বর্তমানে, এক্সট্রিমলি মানে অত্যন্ত বা দারুণ ভাবে। অনেক সময় আমি বলি দেখবেন, আম আই অ্যাম এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি মানে হচ্ছে দারুণ ভাবে। ফাইনালি অবশেষে, কনস্ট্যান্টলি নিয়ত, প্রপারলি সঠিকভাবে, সুন অর্থ শীঘ্রই। তো এইগুলো আপনারা এখানে অনেক অ্যাডভার্ব দিয়েছি, এই অ্যাডভার্ব গুলো আপনারা একটু বাসায় বসে পড়বেন। এই অ্যাডভার্ব গুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কথা বলতে গেলে কাজে লাগে। এখন দেখেন, আমাদের দৈনন্দিন জীবনে কথা বলতে গেলে কাজে লাগে এমন কিছু সেন্টেন্স আমরা একটু পড়বো। আমরা শুধু রুলের ভিতরে সীমাবদ্ধ থাকবো না, আমরা কি করব, আমাদের যে সেন্টেন্স গুলা কাজে লাগে সেই ধরনের সেন্টেন্স আমরা পড়বো, তাই না? আমরা দেখেন যদি কখনো প্রশ্ন করতে যাই, প্রশ্ন করতে গেলে আমাদেরকে, আমরা হোয়েন দ্বারা কিছু প্রশ্ন করতে চাই, হোয়েন মানে হচ্ছে কখন, হোয়েন মানে হবে কখন। আপনি কিভাবে বাক্য সাজাবেন? পাস্ট টেন্সে প্রশ্ন করতে হবে। তুমি কখন গিয়েছিলে, তুমি কখন এসেছিলে, তুমি কখন করেছিলে, তুমি কখন খেয়েছিলে। একেবারে সহজ। প্রথমে ব্যবহার করবেন হোয়েন ডিড ইউ। কি ব্যবহার করবেন? হোয়েন ডিড ইউ। তারপর দিবেন ভার্ব, হোয়েন ডিড ইউ, তারপর দিবেন ভার্ব। হোয়েন ডিড ইউ গো, তুমি কখন গিয়েছিলে। হোয়েন ডিড ইউ খাম, তুমি কখন এসেছিলে। হোয়েন ডিড ইউ ডু, তুমি কখন করেছিলে। হোয়েন ডিড ইউ ইট, তুমি কখন খেয়েছিলে। তাহলে ইয়াসিন ভাই এগুলো পড়েন, তারপর মিমাপু পড়বেন, তুমি কখন গিয়েছিলে। কাম, কখন এসেছিলে, when did you do, তুমি কখন করেছিলে, when did you eat, তুমি কখন খেয়েছিলে, when did you read, তুমি কখন পড়েছিলে, when did you write, তুমি কখন লিখেছিলে, when did you give, তুমি কখন দিয়েছিলে, when did you work, তুমি কখন কাজ করেছিলে। তুমি কখন কাজ করেছিলে। যদি বলি তুমি কখন ঘুমিয়েছিলে, হোয়েন ডিড ইউ স্লিপ, কি হবে? হোয়েন ডিড ইউ When স্লিপ। is যদি বলি তুমি কখন ফুটবল খেলেছিলে, হ্যাঁ, হোয়েন ডিড ইউ প্লে ফুটবল। হ্যাঁ, তাহলে কখন কাজ করেছিলে। এরপর থেকে দেখেন, তুমি কখন জানতে, হোয়েন ডিড ইউ নো, এখান থেকে মিম আপু পড়েন, তুমি কখন জানতে। When did you help, তুমি কখন সাহায্য করেছিলে। When did you take, তুমি কখন নিয়েছিলে। When did you cook, স্যার আমরা সিটাকে কি কে এর মতো উচ্চারণ করি নাকি এই জায়গায় খুকি তো মনে হয় সঠিক উচ্চারণ। অবশ্যই এখানে দেখেন, সি কে কিউ, কি বলেছি, সি কে কিউ, এই তিনটা লেটার বা বর্ণ যদি কোনো ওয়ার্ডের প্রথমে থাকে, তাহলে সেখানে আমরা ক না বলে খ বলবো। সেখানে আমরা ক না বলে খ বলবো, কুক বলবো না, এটাকে বলবো খুক। খুক। হুম। তারপর। হুম, 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 হুম। হ্যাঁ, ধন্যবাদ। হোয়েন ডিড ইউ বাই, তুমি কখন কিনেছিলে।
আচ্ছা আমির ভাই একটু পড়তে পারবেন এখানে কি কি রয়েছে? ক্যান ইউ হেয়ার মি? একটু আনমিউট করেন তো দেখি আপনার রিডিং স্কিলটা কেমন। আমির ভাই ক্যান ইউ হেয়ার মি? আচ্ছা যাই হোক, তো দেখেন এই শব্দগুলো আমাদেরকে কিন্তু এইভাবে স্পন্টেনিয়াসলি পড়তে হবে। কেন? এই যে দেখেন এখানে আপনি যদি এই ধরনের কাউকে প্রশ্ন করতে চান, তুমি কখন গিয়েছিলে, কখন খেয়েছিলে, কখন দেখেছিলে, তুমি কখন মোবাইল ফোনে কথা বলেছিলে, এইগুলো ব্যবহার করতে হবে। স্ট্রাকচারটা হবে হোয়েন ডিড ইউ প্লাস ভার্বের বেস ফর্ম। হোয়েন ডিড ইউ প্লাস ভার্বের বেস ফর্ম, তুমি কখন করেছিলে, তুমি কখন গিয়েছিলে, এগুলো কিভাবে হবে? হোয়েন ডিড ইউ ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপর আরো একটা রুল আমরা দেখব। দেখেন আমরা যখন দোকানে যাই, আমরা কোনো কিছু কিনতে চাই, আমি দোকানে গিয়েছি বা আপনি দোকানে গিয়েছেন, দোকানদারের সাথে কিভাবে কথা বলতে হয়? আপনি দোকানে গিয়ে যে কোনো একটা জিনিস আপনার পছন্দ হয়েছে, কি বলছেন দোকানদারকে? হাউ মাচ ইজ দিস? হাউ মাচ ইজ দিস অর্থাৎ এটার দাম কত? কি আমরা অনেক সময় বলি না যে এটার দাম কত? তো এটা ইংলিশে কি হবে? এটার দাম কত বাংলায় বললেন, ইংলিশে কি হবে? হাউ মাচ ইজ দিস। আপনি কি দাম একটু কমাতে পারবেন? ক্যান ইউ লোয়ার দ্য প্রাইস এ লিটিল? লো মানে হচ্ছে কমানো, আর লোয়ার মানে হচ্ছে একটু কমানো। ক্যান ইউ লোয়ার দ্য প্রাইস এ লিটিল? আপনি কি দামটা একটু কমাতে পারবেন? আমরা বলি না যে না আমি এত দাম দিতে পারবো না, আমি একটু কম দিব। কিভাবে বলবেন? ক্যান ইউ লোয়ার দ্য প্রাইস এ লিটিল। হ্যাঁ, এটা কি ছাড়ে আছে অর্থাৎ কোনো অফার আছে? ইজ দিস অন সেল অর ইজ দিস অন অফার? হুম। আচ্ছা আমি এটা কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই দিস, কি বলবেন? আমি এটা কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই দিস। আপনি কি এটা প্যাক করে দিতে পারেন? ক্যান ইউ প্যাক দিস প্লিজ? ক্যান ইউ প্যাক দিস প্লিজ? আপনি কি এটা প্যাক করে দিতে পারেন? এটা অনেক দামি, ইটস টু এক্সপেন্সিভ। কি হবে? ইট ইজ টু এক্সপেন্সিভ। ইট ইজ টু এক্সপেন্সিভ, এটা অনেক দামি। আমি একটু সস্তা খুঁজছি, আপনি দোকানদারকে বলছেন যে আমি তো একটু সস্তা খুঁজতেছি, কি হবে? আই এম লুকিং ফর সামথিং চিপার। আপনি কি এটা দেখাতে পারেন? এখান থেকে পড়েন তো নাম্বার 8 থেকে ইয়াসিন ভাইয়া, আপনি কি এটা দেখাতে পারেন এখান থেকে? ক্যান ইউ শো মি দিস? শো মানে হচ্ছে দেখানো। আপনি দোকানদারকে বলছেন যে ওই জিনিসটা তো প্যাকেটের ভিতরে রয়েছে, ওইটা কি একটু দেখাবেন? ক্যান ইউ শো মি দিস? তারপর এটার কি অন্য রং আছে? মনে করেন আপনি একটা শার্ট পছন্দ করেছেন, তো দোকানদারকে বলছেন এটার কি অন্য কোনো রং আছে এই শার্টের? কি হবে? এটা কি অন্য রঙের অন্য রঙের শার্ট আছে? হুম। অন্য রং আছে? হুম। Does this come in the clo- আদার clothing কালার্স, আদার কালার্স। হুম। আছে? হুম। স্যার, এখানে কাম আসলে কিভাবে? হুম। ডাজ দিস কাম ইন? কাম মানে হচ্ছে আসা, অর্থাৎ বলছে এর কি অন্য কোনো কালার আসতে পারে, মানে এর কি অন্য কোনো কালার আছে এই। এখানে কাম মানে হচ্ছে আসে এমন একটা ভাব বোঝাচ্ছে। কিছু কিছু ইংরেজি দেখবেন ঠিক যেভাবে লেখা থাকে, অর্থাৎ আক্ষরিক অনুবাদ হয় না, ভাবানুবাদ করতে হয়, ভাব অনুসারে অনুবাদ করতে হয়, বিশেষ করে প্রবাদ বাক্যগুলোর ক্ষেত্রে এমন ঘটে। তো এখানে কাম মানে হচ্ছে আসে। ডাজ দিস কাম ইন অ্যানাদার কালার্স? এটার অন্য কোনো কালার আছে? আমাকে একটু সময় দিন। দোকানদার বলছে আমাকে একটু সময় দিন, কি হবে? লেট মি থিঙ্ক অ্যাবাউট। দেখেন এখানে সময় দিন, এখানে কি কোথাও টাইম লেখা আছে? ইংরেজি যে বাক্যটা নেই, কি বলেছে? লেট মি থিঙ্ক অ্যাবাউট। অর্থাৎ আপনি দোকানদারকে বলছেন যে আর কি কোনো কালার আছে, দোকানদার বলছে আমাকে একটু ভাবতে সময় দিন, আমাকে একটু ভাবতে সময় দিন। দেখেন এই বাক্যগুলা মুখস্থ করে ফেলেন, কারণ এগুলো আমরা যখন বাসা থেকে বাহিরে বের হই, কেনাকাটা করতে যাই, যা কিছু করি, এই বাক্যগুলো লাগে। আপনি দোকানে গিয়ে বলছেন যে এর এই জামাটা পছন্দ হয়েছে কিন্তু এর কালার পছন্দ হচ্ছে না, এর অন্য কোনো কালার আছে? দোকানদার বলছে আমাকে একটু সময় দিন, আমি এটা পরে দেখাতে পারি কি? দোকানদার কি বলছে? ক্যান আই ট্রাই ইট অন? আমি এটার আমার সাইজের চাই, মনে করেন যেটা সাইজ দিয়েছে অনেক বড়, তো আপনি বলছেন আই নিড দিস ইন মাই সাইজ। এটা কি আসল চামড়া? ইজ দিস রিয়েল লেদার? রিয়েল মানে হচ্ছে আসল, এটা কি আসল চামড়া? ইজ দিস রিয়েল রিয়েল লেদার? আপনি কি কার্ড গ্রহণ করেন? ডু ইউ অ্যাকসেপ্ট কার্ড? মনে করেন আপনার কাছে এটিএম কার্ড রয়েছে, আপনার কাছে কোনো ক্যাশ মানি নাই, তো বলছে ডু ইউ অ্যাকসেপ্ট কার্ড। দেখেন এটা কোন কিভাবে বাক্যটা গঠন হয়েছে বলেন তো? এখানে ডু কেন হলো? হ্যাঁ, ইন্টারোগেটিভ, এবং এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিটের ইন্টারোগেটিভ। আমি যদি বলি যে তুমি কি ভাত খাও, আপনি কি ভাত খান, কি হবে? ডু ইউ ইট রাইস? আপনি কি স্কুলে যান? ও রহিম, রহিম কি মাছ ধরে?
বলেন হচ্ছে, দুজনেরই হচ্ছে। ডাজ রহিম ক্যাচ ফিশ? হ্যাঁ, ডাজ রহিম ক্যাচ ফিশ। রহিম কি মাছ ধরে? আচ্ছা, আপনি কি এটা ফেরত নিতে পারবেন? হ্যাঁ, আপনি কি, আমি কি এটা ফেরত নিতে, ক্যান আই রিটার্ন দিস? আচ্ছা, তারপর দেখেন আমি এটা পছন্দ করলাম। এই যে 19 নম্বরের বাক্যটা, আমি এটা পছন্দ করলাম। আই লাইক দিস। এই লাইক মানে পছন্দ করি বা করলাম, এখানে লাইকটি দিলেও হয়। আই লাইকড দিস অথবা আই লাইক দিস। আমি এটা চাই না, মনে করেন আপনার একটা জিনিস পছন্দ হয়নি। 20 নাম্বার দেখেন কি বলছেন, আমি এটা চাই না। আই ডোন্ট ওয়ান্ট দিস। আই ডোন্ট ওয়ান্ট দিস, আমি এটা চাই না। হুম। আচ্ছা, তাহলে এখানে কিভাবে দেখবেন, বলছে কি 26 নাম্বার, আপনি কি ডেলিভারি করেন? ডু ইউ অফার হোম ডেলিভারি? আপনি কি এটা আমার বাড়িতে পৌঁছায় দিতে পারবেন? এটা কোথায় তৈরি? হোয়ার ইজ দিস মেড? কি হবে? এটা কোথায় তৈরি? হোয়ার ইজ দিস মেড? আপনি কি ইনভয়েস দিতে পারবেন? ক্যান ইউ গিভ অ্যান ইনভয়েস? আমি পরে নেব। আই উইল টেক ইট লেটার। দেখেন আই দিয়ে উপরে একটা কমা দিয়েছে, তারপর এল এল, এটাকে কিন্তু বলা হচ্ছে আই উইল। এই কমা শব্দের অর্থ হচ্ছে এখান থেকে একটি লেটার বা বর্ণ হাওয়া হয়ে গিয়েছে, অর্থাৎ এখান থেকে তুলে দেওয়া হয়েছে, কেটে দেওয়া হয়েছে। সেই বর্ণটা কি? ডাব্লিউ। উইল বানান কি? WILL। তো এখানে সেই ডাব্লিউটা কেটে দিয়েছি, এটা কি থাকবে? আই উইল। ইয়েস, অ্যাপোস্ট্রফি এস বলে। আই উইল টেক ইট লেটার, ইলেক বা লোপ চিহ্ন বলে। তারপর দেখেন বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ শব্দের অর্থ কি? ধন্যবাদ। দোকানদার আপনাকে বললো থ্যাংক ইউ, ধন্যবাদ। এবার দেখেন আমরা হাউ লং দিয়ে কিছু বাক্য করতে চাই। খুব দারুণ একটা, এটা কাজে লাগে। স্ট্রাকচারটা কেমন হবে? হাউ লং আর ইউ। হাউ লং আর ইউ প্লাস ভার্বের পর আইএনজি, সহজ হিসাব। হাউ লং শব্দের অর্থ হচ্ছে কতক্ষণ ধরে। হাউ লং শব্দের অর্থ হচ্ছে কতক্ষণ ধরে, মনে রাখবেন। তুমি কতক্ষণ ধরে কাজ করতেছো? হাউ লং আর ইউ ওয়ার্কিং? তুমি কতক্ষণ ধরে চ্যাট করতেছো? মনে করেন মেসেঞ্জারে চ্যাট করছেন, কি বলবেন? হাউ লং আর ইউ চ্যাটিং? হুম। তুমি কতক্ষণ ধরে কথা বলতেছো? হাউ লং আর ইউ টকিং? তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছো? হাউ লং আর ইউ ওয়েটিং? তুমি কতক্ষণ ধরে চেষ্টা করতেছো? হাউ লং আর ইউ ট্রাইং? তুমি কতক্ষণ ধরে ভাবতেছো? হাউ লং আর ইউ থিঙ্কিং? তুমি কতক্ষণ ধরে পড়তেছো? হাউ লং আর ইউ রিডিং? তাহলে এগুলো কি দিয়ে করবেন? হাউ লং। স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচার মনে থাকলে আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। হাউ লং আর ইউ প্লাস ভার্বের পর আইএনজি। হাউ লং আর ইউ প্লাস ভার্বের পর আইএনজি। তুমি কতক্ষণ ধরে কাজ করতেছো? হাউ লং আর ইউ ওয়ার্কিং? তুমি কতক্ষণ ধরে চ্যাট করতেছো? হাউ লং আর ইউ? এতটুক প্রথমবারে লিখে ফেলবেন, হাউ লং আর ইউ। প্রত্যেকটা বাক্যে এইটুকু আপনি নিশ্চিন্তে লিখে ফেলবেন। এরপরে শুধু ভার্বের পর আইএনজি দিবেন। দেখেন, তুমি কতক্ষণ ধরে কাজ করিতেছো? হাউ লং আর ইউ, ওয়ার্ক মানে কাজ করা, এর সঙ্গে আইএনজি হবে ওয়ার্কিং। তুমি কতক্ষণ ধরে চ্যাট করিতেছো? হাউ লং আর ইউ চ্যাটিং? এগুলো হাউ লং এর একটা ব্যবহার। এইবার দেখেন হোয়েন দিয়ে আরো এখানে বাক্য করেছি। তুমি কখন গিয়েছিলে? তুমি কখন এসেছিলে? হোয়েন ডু ইউ? দেখেন এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে এটা এমন ভাবে আমরা স্ট্রাকচারটা করব, হোয়েন ডিড ইউ প্লাস ভার্বের বেস ফর্ম। কি বললাম? হোয়েন ডিড ইউ প্লাস ভার্বের বেস ফর্ম। তুমি কখন করেছিলে, এমন একটা ভাব বুঝাবে, তুমি কখন করেছিলে। হুম। হ্যাঁ হ্যাঁ বলেন। এটা তুমি একটু আগে করেছি তাই না, হোয়েন দিয়ে? আচ্ছা, তাহলে হোয়েনের পরে দেখেন একটা আছে হাউ আর ইউ। হ্যাঁ, একটা ডায়লগ আকারে দিয়েছি এখানে, ছোট একটা ডায়লগ, এটা পড়েন। হাউ আর ইউ, আপনি কেমন আছেন? আপনি কি বলছেন? আপনাকে প্রশ্ন করলাম হাউ আর ইউ, আপনি বলছেন আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। আপনার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? আপনি বলছেন আমার বয়স 25 বছর, আই এম 25 ইয়ার্স ওল্ড। আপনি কি করেন? হোয়াট ডু ইউ? আপনি কি করেন? হোয়াট ডু ইউ ডু? আপনি বলছেন আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। আপনি কোথা থেকে এসেছেন? আম ফ্রম ঢাকা। আই অ্যাম ফ্রম কি হবে? ঢাকা। তো আপনি কোথা থেকে এসেছেন এর ইংরেজি কি হবে? হুম। হোয়ার আর ইউ ফ্রম? আচ্ছা ইয়াসিন ভাই এখান থেকে পড়েন, আপনি কার সাথে থাকেন? হু ডু ইউ লিভ উইথ? একটা বাক্যতে দেখলাম যে ওই দিন পড়াচ্ছিলাম যে where 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 is your from? হোয়ার আর ইউ ফ্রম, এই যে উপরে আছে। হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন? বলেন আমি ঢাকা থেকে এসেছি, আই অ্যাম ফ্রম ঢাকা। একটা বাক্য দেখছিলাম ওই দিন পড়াচ্ছিলাম যে ইজ আসছিল, ইজ? where is you from? হোয়ার ইজ ইউ না, এখানে হোয়ার আর ইউ হবে। কারণ কেন আর হবে দেখেন, খুব সহজ উত্তর। এখানে যেহেতু ইউ রয়েছে, দেখেন ইউ, তো ইউ এর সঙ্গে, ইউ হচ্ছে প্লুরাল, ইউ মানে তুমিও হয়,
আবার ইউ মানে তোমরাও হয়, দুইটাই কিন্তু বোঝায় ইউ দ্বারা। এই জন্য ইউ এর সাথে প্লুরাল ভার্ব হবে। হোয়ার আর ইউ ফ্রম, এখানে হোয়ার ইজ ইউ ফ্রম দেওয়া যায় না, মনে রাখবেন সর্বদা। হুম, আচ্ছা যাই হোক, ওটা পরে দেখাবেন। তো দেখেন বলছে আই অ্যাম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। অথবা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলা যায় আই হ্যাভ কাম ফ্রম ঢাকা। আই হ্যাভ কাম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। হুম। আচ্ছা পরের বাক্য এখান থেকে পড়েন। হু ডু ইউ লিভ উইথ, আপনি কার সাথে থাকেন? Who do you live with? আপনি কার সাথে থাকেন? I live with my family. আমি আমার পরিবারের সাথে থাকি। হুম, Where do you work? আপনি কোথায় কাজ করেন? I work in a company. আমি একটি কোম্পানিতে কাজ করি। হুম। What is your favorite color? আপনার প্রিয় রং কি? My favorite color is blue. আমার প্রিয় রং নীল। What is your favorite food? আপনার প্রিয় খাবার কি? My favorite food is বিরিয়ানি। আমার প্রিয় খাবার বিরিয়ানি। What are you doing? আপনি কি করছেন? হুম। I am reading a book. আমি আচ্ছা একটি ওয়েট, বই পড়ছি। একটা ফোন আসছে, একটু ওয়েট করেন। হুম। আচ্ছা, তাহলে এখানে আমি কি বলেছি? এখানে বলেছি যে, এখানে বলছে যে দেখেন, জাস্ট ওয়েট। হাউ লং, হ্যাঁ, বলছি যে দেখেন আপনি কি করছেন, তাহলে কি হবে? হোয়াট আর ইউ ডুইং, আপনি কি করছেন? হ্যাঁ, আমি একটি বই পড়ছি, আই অ্যাম রিডিং এ বুক। আমি একটি বই পড়ছি, আই অ্যাম রিডিং এ বুক। আপনি আজ কোথায় যাবেন? হোয়ার উইল ইউ গো টুডে, আমি আজ বাজারে যাব। আই উইল গো টু দ্য মার্কেট টুডে। দেখেন এখানে প্রেজেন্ট সরি ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করেছি, আমি আজ বাজারে যাব। আজ শব্দটা, আজ শব্দটা বাদ দিয়ে দেন, আমি বাজারে যাব, কি হবে? আই উইল গো টু মার্কেট। আমি আজ বাজারে যাব, আই উইল গো টু মার্কেট টুডে। হ্যাঁ, আমি আজ সকালে বাজারে যাব, আই উইল গো টু মার্কেট টুডে মর্নিং, টুডেস মর্নিং। দেখেন তাহলে এই বাক্যগুলো আমরা বড় করব, যেখানে রয়েছে সেভাবেও কিন্তু আমাদেরকে আরো বেশি বৃদ্ধি করতে হবে, একটা জায়গায় আমরা কিন্তু স্থির থাকবো না। দেখেন আমরা এই বাক্যগুলো প্রায়ই আমাদেরকে বলার প্রয়োজন পড়ে। যেমন টার্ন, টার্ন মানে হচ্ছে ঘুরাও, টার্ন মানে হচ্ছে ঘুরানো। তো এই টার্নকে কতভাবে বলা যায়? বন্ধ করো, কি হবে? টার্ন অফ। আপনি বলছেন যে টিভিটা বন্ধ করো, টার্ন অফ দ্য টেলিভিশন। চালু করো, টার্ন অন। বাঁ দিকে ঘুরুন, টার্ন লেফট। ঘুরে দাঁড়াও, টার্ন অ্যারাউন্ড। গাড়ি ঘোরাও, টার্ন দ্য কার। ডান দিকে ঘুরুন, টার্ন রাইট। চারপাশে ঘোরো, টার্ন অ্যারাউন্ড। টেবিল ঘোরাও, টার্ন দ্য টেবিল। চেয়ার ঘোরাও, টার্ন দ্য চেয়ার। দেখেছেন এক টার্ন দিয়ে কত কিছু করা যায়। পাখা চালাও, মনে করেন আপনার গরম হচ্ছে, আপনি বলছেন বৈদ্যুতিক পাখা অর্থাৎ ফ্যানটা ছেড়ে দাও, টার্ন অন দ্য ফ্যান। পাখা বন্ধ করো, টার্ন অফ দ্য ফ্যান। হুম। আলো নিভাও, টার্ন অফ দ্য লাইট। আলো জ্বালাও, টার্ন অন দ্য লাইট। দেখেছেন? শব্দ বাড়াও, মনে করেন কারো একজনের কথা বলছেন, শব্দ খুব স্লো, অল্প অল্প করে আসছে, আমি বললাম প্লিজ টার্ন আপ দা ভলিউম। টার্ন আপ দা ভলিউম, শব্দটা বাড়ান। শব্দ কমাও, টার্ন ডাউন দা ভলিউম। শব্দ বাড়াও, টার্ন আপ দা ভলিউম। শব্দ কমাও, টার্ন ডাউন দা ভলিউম। হুম, এটা মনে রাখবেন। এসি বন্ধ করো, দেখবেন আপনার ঠান্ডা লাগছে এসি রুমে থেকে, আপনি বলছেন এসিটা বন্ধ করো, টার্ন দা এসি। দেখেন এই সেন্টেন্সগুলো অনেক মূল্যবান, অনেক। এইগুলা আপনারা কথা বলার সময় একটু ব্যবহার করবেন।